আজকে আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ভূগোল বিষয়ে সিলেবাস নাম্বার বিভাজন এবং সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 7-এর থার্ড ইউনিট টেস্ট 2025 জিওগ্রাফি সাবজেক্টের সিলেবাস, মার্কস ডিভিশন এবং এই কোশ্চেন পেপার ও তার উত্তরগুলো দেখে নিই। তো থার্ড ইউনিট টেস্ট বা ফাইনাল এক্সামে তোমাদের পূর্ণমান থাকছে 70 নম্বর, সময় দেওয়া থাকবে 2 ঘন্টা 30 মিনিট। যদি এই প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো তোমরা পেতে যাও, সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে প্রশ্নোত্তরের পিডিএফগুলো নিতে পারো। পিডিএফগুলো পেইড কোর্সের মধ্যে থাকবে এবং পেইড কোর্সের মধ্যে তোমরা সমস্ত সাবজেক্টের কোশ্চেন আনসার, সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন এইসব ভিডিও আর পিডিএফগুলো পাবে এবং পিডিএফগুলোকে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে এবং ভিডিওগুলো সেখান থেকে তোমরা দেখতে পারবে অ্যাড ছাড়াই। দেখো, প্রথমে তোমাদের সিলেবাসের মধ্যে কোন কোন অধ্যায় রয়েছে সেগুলো দেখো। প্রথম হচ্ছে পৃথিবীর গতি, এরপর ভূপৃষ্ঠে কোনো স্থানে অবস্থান নির্ণয়, বায়ুচাপ, ভূমিরূপ, নদী, জল দূষণ, মাটি দূষণ, আর রয়েছে ইউরোপ মহাদেশ। তো এইগুলো তোমাদের পড়তে হবে তোমাদের ফাইনাল এক্সামের জন্য। এরপর কীরকম প্রশ্ন পরীক্ষা দেওয়া হবে সেগুলো দেখে নাও। টোটাল প্রথমে 16টা এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, যেগুলো তোমাদের সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে। দেখো, এই প্রশ্নগুলো প্রতিটা অধ্যায় থেকে 2টি করে প্রশ্ন সাধারণত দেওয়া থাকছে, 16টা। ওকে, 16টার মধ্যে তোমাদের 16টাই কিন্তু উত্তর করতে হবে। এরপর থাকবে 14টি এসএকিউ প্রশ্ন, যেগুলোর মান হচ্ছে 1 নম্বর করে। ওকে, এগুলো তোমাদের এক কথায় উত্তর লিখতে হবে বা সত্য মিথ্যা নির্বাচন করতে হবে, শূন্যস্থান পূরণ করতে হবে, এরকম কিছু প্রশ্ন দেওয়া থাকবে। তো এগুলো দেখো, তোমাদের প্রতিটা অধ্যায় থেকে 2টি করে প্রশ্ন দেওয়া থাকছে। এখানে এই যে 2টি অধ্যায় রয়েছে, জল দূষণ আর মাটি দূষণ, এখান থেকে সাধারণত 1টি করে দেওয়া থাকছে। এরপর হচ্ছে 2 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে তোমাদের হচ্ছে 4টি, 4 দুগুণে 8 নম্বর দেওয়া থাকবে। ওকে, আর 3 নম্বর মানে যে প্রশ্ন সেটাও লিখতে হবে হচ্ছে 4টি, 3 4 12 নম্বর। 5 নম্বর মানের প্রশ্ন তো লিখতে হবে তোমাদের হচ্ছে 3টি, 3 5 15 নম্বর। ওকে, এগুলো তোমাদের কিন্তু এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকবে। 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে এক্সট্রা প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের এই যে 5 নম্বর 3টি লিখতে হবে, 3 নম্বর মানে 4টি। ওকে, আর 4 নম্বর 2 নম্বর মানে তোমাদের লিখতে হবে 4টি প্রশ্ন। তো এরকম প্যাটার্নে প্রশ্ন থাকবে 70 নম্বরের টোটাল এবং সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। তাহলে আমরা এখন একটি কোশ্চেন পেপার এবং তার উত্তর দেখে নেব। এখানে প্রথম প্রশ্ন রয়েছে, পৃথিবীর রেখা মানচিত্র উপযুক্ত নাম ও সংকেত সহ চিহ্নিত করো। 1 × 5 = 5। পরের দিকে ভলগা নদী, এরপর আফ্রিকার ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, আলপাস পর্বত, আরব মরুভূমি, আর হচ্ছে ইউরোপের আরব মালভূমি আর ইউরোপের তুন্দ্রা উদ্ভিদ অঞ্চল। তো এইগুলো তোমাদের যে একটা মানচিত্র দেওয়া হবে, পৃথিবীর মানচিত্র, সেখানে এগুলোকে চিহ্নিত করে দেখাতে হবে, ঠিক আছে। তো সব স্কুলে এই মানচিত্র নাও থাকতে পারে, কিছু কিছু স্কুলে দেয়, কোনো স্কুলে দেয় না। তোমরা কিন্তু প্র্যাকটিস করে রাখবে, যদি তোমাদের স্কুলে দেওয়া হয় সেগুলো তোমরা কিন্তু করতে পারবে। তো দেখো, এরপর 2 নম্বর দাগের প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 16টি প্রশ্ন দেওয়া থাকছে এবং প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে 1 × 16 = 16। পরের দাগে 1 মিলিবার বায়ুচাপ ড্যাশ ইঞ্চি পারদ স্তম্ভের চাপের সমান। তো 1 মিলিবার বায়ুচাপ, এখানে অপশান রয়েছে 3, এখানে 4টি করে অপশান দেওয়া আছে। তো সঠিক উত্তর যেটা আমাদের হবে সেটা হচ্ছে অপশানটা হবে 0.02953। ওকে, 1 মিলিবার বায়ুচাপ মানে হচ্ছে 0.02953 ইঞ্চি পারদস্তম্ভের চাপের সমান। পরের দিকে সূর্যের উত্তরায়ণ শেষ হয় 21 জুন, 23 সেপ্টেম্বর, 22 ডিসেম্বর, 21 মার্চ। তো সূর্যের উত্তরায়ণ শেষ হয় হচ্ছে 21 জুন। এরপর ভারতের পূর্ব ও পশ্চিম সীমানার মধ্যে স্থানীয় সময়ের পার্থক্য 1 ঘন্টা 35 মিনিট, 1 ঘন্টা 55 মিনিট, 1 ঘন্টা 45 মিনিট, 2 ঘন্টা। তো ভারতের পূর্ব আর পশ্চিম সীমানার মধ্যে স্থানীয় সময়ের যে পার্থক্য 1 ঘন্টা 45 মিনিট, এটা উত্তর হবে। 15 ডিগ্রি দ্রাঘিমা রেখার ঠিক বিপরীতে অবস্থিত দ্রাঘিমার মান হলো 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 135 ডিগ্রি, 180 ডিগ্রি। তো 0 ডিগ্রি দ্রাঘিমা রেখার ঠিক বিপরীত দিকের যে দ্রাঘিমা রেখা সেটার মান হচ্ছে 180 ডিগ্রি। পরের প্রশ্ন হচ্ছে, পৃথিবীতে মুক্তি বেগের পরিমাণ সেকেন্ডে 11.2 কিলোমিটার, 12.2 কিলোমিটার, 13.2 কিলোমিটার, 14.2 কিলোমিটার। উত্তর হচ্ছে 11.2 কিলোমিটার, এটা হচ্ছে মুক্তি বেগের পরিমাণ। মাউন্ট এভারেস্টে বায়ুচাপ হলো 940 মিলিবার, 930 মিলিবার, 950 মিলিবার, 960 মিলিবার। এখানে সঠিক উত্তর লিখবে 930 মিলিবার। ভূপৃষ্ঠের পাতগুলি যে স্তরের উপর ভাসছে তা হলো শিলামণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, অ্যাস্থেনোস্ফিয়ার। উত্তর হবে অ্যাস্থেনোস্ফিয়ার। ওকে, ভূপৃষ্ঠের পাতগুলি যে স্তরের উপরে ভাসছে সেটা হচ্ছে অ্যাস্থেনোস্ফিয়ার। এরপর পার্বত্য অঞ্চলের একটি পর্যটন কেন্দ্র হলো পাটনা, গয়া, উটি না মুম্বাই। তো পার্বত্য অঞ্চলের একটি পর্যটন কেন্দ্র হচ্ছে উটি। নেক্সট দেখো, নীলনদের দৈর্ঘ্য হলো 6650 কিলোমিটার, 6750 কিলোমিটার, 6850 কিলোমিটার, 6950 কিলোমিটার। তো নীলনদের দৈর্ঘ্য এখানে উত্তর লিখবে 6650 কিলোমিটার। নদীর কাজ দেখা যায়
স্থলভাগের মোট ক্ষেত্র মানের 50% স্থানে, 60% স্থানে, 70% স্থানে না 80% স্থানে, এখানে উত্তর লিখবে 60% স্থানে নদীর কাজ দেখা যায় স্থলভাগের মোট ক্ষেত্রমানের। জাপানে মিনামাটা উপসাগরে জল দূষণের ঘটনা ঘটে 1991 সালে, 1992 সালে, 1932 সালে না 1994 সালে। তো জাপানে মিনামাটা উপসাগরে জল দূষণের ঘটনা ঘটে 1932 সালে। পরের প্রশ্ন হচ্ছে হিমবাহের মধ্যে রয়েছে 2 ভাগ স্বাদু জল, 3 ভাগ স্বাদু জল, 4 ভাগ স্বাদু জল, 5 ভাগ স্বাদু জল। উত্তর হচ্ছে 2 ভাগ স্বাদু জল রয়েছে হিমবাহের মধ্যে। বিশ্বের 90% মানুষ বাস করে স্থলভাগের 5% ভূভাগে, 10% ভূভাগে, 15% ভূভাগে, 20% ভূভাগে। তো বিশ্বের 90% মানুষ বাস করে স্থলভাগের 10% ভূভাগে। কৃষিকাজে সর্বাধিক মাটি দূষণ ঘটে কীটনাশক, এরপর হচ্ছে কৃষিজ বর্জ্য, জলসেচ না রাসায়নিক সার দ্বারা। তো কৃষিকাজে সবথেকে বেশি মাটি দূষণ ঘটে রাসায়নিক সার দ্বারা। এরপর দেখো বিস্কে উপসাগর ইউরোপের উত্তর, দক্ষিণ, পূর্ব না পশ্চিম দিকে অবস্থিত। বিস্কে উপসাগর ইউরোপের পশ্চিম দিকে অবস্থিত। পরের প্রশ্ন হচ্ছে ইউরোপের একটি বিখ্যাত কাঁচ শিল্প কেন্দ্র হলো এসেন, বখুম, হ্যাম, গেলসিনরিখ কিরখেন। উত্তর লিখবে গেলসিনকিরখেন, ইউরোপের একটি বিখ্যাত কাঁচ শিল্প কেন্দ্র। পরের প্রশ্ন 3 নম্বর দাগে নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে 14টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মানে 1 নম্বর করে দেওয়া আছে 1 × 14 = 14। প্রথমে 3-এর 1-এ শূন্যস্থান পূরণ করতে হবে, যেখানে 3টি, 1 × 3 = 3। ড্যাশ মাস থেকে পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব ক্রমশ কমতে থাকে। এখানে কি হবে, জুলাই মাস থেকে পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব ক্রমশ কমতে থাকে। সূর্যে প্রতি মুহূর্তে হাইড্রোজেন গ্যাস ও ড্যাশ গ্যাসে রূপান্তরিত হচ্ছে। তো সূর্যে প্রতি মুহূর্তে হাইড্রোজেন গ্যাস হিলিয়াম গ্যাসে রূপান্তরিত হচ্ছে। নিরক্ষরেখার সমান্তরালে কল্পিত রেখাগুলি হলো ড্যাশ। তো নিরক্ষরেখার সমান্তরালে কল্পিত যে রেখা সেগুলোকে বলা হয় অক্ষরেখা। লন্ডনের গ্রিনিচ এ আছে ড্যাশ, লন্ডনের গ্রিনিচে আছে রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি। পরের প্রশ্ন 3-এর 2 নম্বর, সত্য অথবা মিথ্যা লিখতে হবে, যেখানে 3টি, 1 × 3 = 3। কয়ের দাগে মূল মধ্যরেখা থেকে পশ্চিম দিকে গেলে সময় পিছিয়ে যায়, এটা সত্য লিখবে। প্রতি বর্গ সেন্টিমিটারে বায়ুচাপ প্রায় 1 টন, এটা মিথ্যা হবে। নিম্নচাপ অঞ্চলে অশান্ত আবহাওয়া বিরাজ করে, এটা হবে সত্য। পর্বতের উচ্চতা সাধারণত 1500 মিটারের বেশি হয়, এটা মিথ্যা হবে। এর পরের প্রশ্ন হচ্ছে 3-এর 3 নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি, 1 × 4 = 4। মালব মালভূমি কি জাতীয় মালভূমি, উদাহরণ দাও। তো মালব মালভূমি লাভা জাতীয় মালভূমির উদাহরণ। দক্ষিণ আমেরিকার বিখ্যাত মালভূমির নাম কি, দক্ষিণ আমেরিকার বিখ্যাত মালভূমির নাম পম্পাস মালভূমি। গঙ্গা নদীর উৎস কোথায়, গঙ্গা নদীর উৎস হচ্ছে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ। ভারতের দীর্ঘতম অন্তর্বাহিনী নদীর নাম কি, ভারতের দীর্ঘতম অন্তর্বাহিনী নদীর নাম হচ্ছে লুনি। নিম্নগতিতে নদীর প্রধান কাজ কি, নিম্নগতিতে নদীর প্রধান কাজ হচ্ছে সঞ্চয়। পরের প্রশ্ন দেখবো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ এখানে মেলাতে হবে। ওকে, 3-এর 4 নম্বর দেখো প্রশ্ন। এখানে 4টি প্রশ্ন রয়েছে, প্রশ্নের মানে 1 নম্বর করে 1 × 4 = 4। বাম স্তম্ভে দেওয়া আছে ক্যাডমিয়াম, পারদ, টেমস, রাইন। ডান দিকে দেওয়া আছে ইংল্যান্ড, নেদারল্যান্ড, মিনামাটা, ইতাই, জার্মানি। দেখো এটাকে আমরা মিলাচ্ছি। প্রথমে ক্যাডমিয়াম, এটা হচ্ছে ইতাই, ঠিক আছে। ক্যাডমিয়াম দূষণের ফলে ইতাই এই রোগটা হয়। পারদ দূষণের ফলে মিনামিটা রোগ হয়, ওকে, মিনামাটা। টেমস হচ্ছে ইংল্যান্ডের একটা নদী, আর রাইন হচ্ছে জার্মানির নদী, ঠিক আছে। তো এইভাবে আমরা এগুলোকে মিলিয়ে দিলাম। এর পরের প্রশ্ন দেখবো 4 নম্বর দেখে, খুব সংক্ষেপ উত্তর দিতে হবে এগুলো, যে কোনো 4টি, প্রশ্নের মান 2 নম্বর করে, 4 2 8 নম্বর দেওয়া আছে টোটাল। পরের দিকে সমচাপ রেখা বলতে কী বোঝায়, নির্দিষ্ট সময়ে পৃথিবীর যে সমস্ত স্থানে একই রকম বায়ুচাপযুক্ত অঞ্চল রয়েছে সেই সব স্থানগুলিকে মানচিত্রে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমচাপ রেখা বলে। ক্ষয়ের দিকে নিরক্ষরেখা কাকে বলে, এখানে উত্তর লিখবে পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত যে কাল্পনিক রেখাটি পৃথিবীকে 2টি সমান অংশে বা সমান ভাগে ভাগ করেছেন তাকে নিরক্ষরেখা বলে বা নিরক্ষরেখা বলা হয়। এরপর হচ্ছে গয়ের দাগায় ইউট্রোফিকেশন কি, দেখো উত্তর লিখবে নাইট্রেট, ফসফেট ও সালফেট জাতীয় রাসায়নিক সার কৃষিকাজে ব্যবহারের ফলে সেই সব কৃষি জমি থেকে সারগুলি বৃষ্টির জলের মাধ্যমে হ্রদ, জলাশয় ও পুকুরের জলে মিশলে শৈবাল, আগলি জাতীয় জলজ উদ্ভিদ অস্বাভাবিকভাবে জন্মায় ও বৃদ্ধি পায় এবং পরে এগুলি মরে পচতে থাকে এবং জলাশয়ে জমে জলাশয় ক্রমশ ভরাট হয়ে আসে। এই প্রক্রিয়াকে ইউট্রোফিকেশন বলে। ইউট্রোফিকেশনের ফলে জলে পুষ্টি পদার্থের পরিমাণ বৃদ্ধি পায়, কিন্তু জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ হ্রাস পায়।
ঘরের দিকে প্রশ্ন হচ্ছে মাটি দূষণ প্রতিরোধে আমাদের কি কি করা উচিত। তো 1 নম্বর হচ্ছে গৃহস্থালির ও শিল্পজাত প্লাস্টিক বর্জ্য পদার্থ আবর্জনা সঠিক জায়গায় ফেলা উচিত। 2 নম্বর পলিথিন এর বদলে কাগজের ঠোঙা ব্যবহার করা উচিত। 3 নম্বর কৃষিক্ষেত্রে রাসায়নিক সার ও কীটনাশকের পরিবর্তে জৈব সারের ব্যবহার করা উচিত। 4 নম্বর যত্রতত্র মলমূত্র ত্যাগ করা উচিত নয়। 5 নম্বর মৃত্তিকা দূষণ রোধ করার জন্য প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করা উচিত। তো এগুলো হচ্ছে মৃত্তিকা দূষণ বা মাটি দূষণ প্রতিরোধে আমাদের যেগুলো করা উচিত সেগুলো করতে হবে এগুলো, ঠিক আছে। পরেরটা হচ্ছে উঙ্গর দাগে লন্ডন অববাহিকা বলতে কি বোঝো। ব্রিটিশ যুক্তরাজ্যের দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত টেমস নদীর উভয় তীরে টিলটার্ন ও নর্থ ডাউন্স নামে দুটি পর্বতের মধ্যবর্তী নিম্ন সমতল ভূমিকে লন্ডন অববাহিকা বলে। পোল্ডার ভূমি কি, এখানে উত্তর লিখবে নেদারল্যান্ডের সমুদ্রের অগভীর এলাকা ভরাট করে যে ভূমি তৈরি করা হয়েছে তাকে পোল্ডার ল্যান্ড বলে। 5 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 3 নম্বর করে, 3 4 12 নম্বর। পরের দাগে মানব জীবনে পর্বতের প্রভাবগুলি বিশ্লেষণ করো। তো মানব জীবনে পর্বতের নানা রকম প্রভাব রয়েছে, যেমন 1 নম্বর পার্বত্য অঞ্চলে গড়ে ওঠা নরম কাঠের মূল্যবান বনভূমি, পর্বতের ঢালে গড়ে ওঠা তৃণভূমিতে ভালো পশুচারণ ক্ষেত্র তৈরি হয়, বহু মানুষ এর থেকে জীবিকা অর্জন করেন এবং পর্বতের ঢালে ধাপ কেটে চাষবাসও করা হয়। তো এটা হচ্ছে মানব জীবনে পর্বতের একটি প্রভাব। 2 নম্বর হচ্ছে পার্বত্য অঞ্চলের নদীগুলি খরস্রোত হওয়ায় জলবিদ্যুৎ উৎপাদনে সহায়ক হয়, কিছু কিছু পার্বত্য অঞ্চলে প্রচুর খনিজ পদার্থ পাওয়া যায়। 3 নম্বর হচ্ছে পর্বতের শিলা বোল্ডার এইসবই ঘর বাড়ি তৈরির উপকরণ হিসাবে ব্যবহৃত হয়। তো এগুলো হচ্ছে মানব জীবনে পর্বতের প্রভাব, পর্বত থেকে আমরা যে সমস্ত উপকারগুলো পাই সেগুলো। পরের দাগ হচ্ছে গিরিখাত ক্যানিয়ন চিত্রসহ ব্যাখ্যাকরণ। তো পার্বত্য অঞ্চলে নদীর উপত্যকা খুব সরু ও গভীর হলে আই বা ভি আকৃতির মতো দেখতে হয়, তাকে গিরিখাত বলে। বৃষ্টিহীন পার্বত্য অঞ্চলে ও শুষ্ক অঞ্চলে এরকম সুগভীর গিরিখাতকে ক্যানিয়ন বলা হয়, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন। পরের দিকে জল দূষণ প্রতিরোধের 3টি প্রধান উপায় ব্যাখ্যা করো। আমরা উত্তর লিখছি 1 নম্বর দিয়ে, নদী জলাশয় ও সমুদ্রের জলে সরাসরি নোংরা আবর্জনা ফেলা যাবে না। 2 নম্বর হচ্ছে কলকারখানার নোংরা জল পরিশুদ্ধ করে নদী নালায় ফেলা উচিত। 3 নম্বর হচ্ছে প্লাস্টিক মৃতদেহ কঠিন বর্জ্য জলাশয়ে ফেলা উচিত নয়। তো এই সমস্ত জিনিসগুলো আমাদের করা প্রয়োজন, ওকে, জল দূষণ প্রতিরোধ করার জন্য। এরপরের প্রশ্ন ঘরের দিকে মাটি দূষণের 3টি প্রধান কারণ আলোচনা করুন। তো 1 নম্বর হচ্ছে শিল্প প্রতিষ্ঠান থেকে দূষণ, শিল্প কারখানা থেকে দূষিত বর্জ্য তেল, দূষিত বর্জ্য জল, তেল জাতীয় পদার্থ, প্লাস্টিক, ধাতব দ্রব্য, নানান রাসায়নিক দ্রব্য ইত্যাদি মাটিতে মিশে মাটিকে দূষিত করে। 2 নম্বর জমিতে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার, কৃষি জমিতে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে মাটি দূষিত হয়। 3 নম্বর প্লাস্টিক জাতীয় আবর্জনা, প্লাস্টিক পচনশীল নয় ও সহজে ক্ষয়প্রাপ্ত হয় না, ফলে প্লাস্টিকের প্রভাবে মাটি তার স্বাভাবিক উর্বরতা শক্তি হারিয়ে ফেলে ও জমি চাষের অযোগ্য হয়ে পড়ে। তো এইগুলো হচ্ছে মাটি দূষণের কারণ। উঙ্গর দাগে পোল্ডার ভূমি কীভাবে তৈরি করা হয়। তো পোল্ডার ভূমি তৈরি করতে প্রথমে অগভীর জলাভূমি বা সাগরের কিছু অংশ চারিদিকে মাটি বা কংক্রিটের বাঁধ দিয়ে ঘিরে ফেলা হয়। এই বাঁধের ভিতর থেকে জল নিকাশি চক্র খাল, এই বাঁধের ভিতরে থাকে জল নিকাশি চক্র খাল। এরপর এই ঘেরা জলাভূমিকে পাম্পের সাহায্যে কাদা জল দিয়ে ভরাট করা হয়। জলাভূমির তলদেশে পলি বা কাদা থিতিয়ে গেলে ওপরের জল পাম্পের সাহায্যে খাল দিয়ে সমুদ্রে ফেলা হয়। পলি শুকিয়ে যাওয়ার পর বেশ কয়েক বছর ওই জমিকে লবণমুক্ত করার জন্য ফেলে রাখা হয়। সবশেষে জমিকে কৃষিকাজের উপযোগী করে তোলার জন্য সেখানে বেশ কয়েক বছর ধরে হে, ক্লোভার প্রভৃতি পশুখাদ্যের চাষ করা হয় এবং পশুপালন করা হয়। এরপরে জমি কৃষির উপযুক্ত হয় এবং সেখানে শস্য ও ফুলের চাষ করা হয়। ওকে, ছয়ের দাগ হচ্ছে ইউরোপের তুন্দ্রা ভূমধ্যসাগরীয় ও মহাদেশীয় জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো। তো তুন্দ্রা জলবায়ুর বৈশিষ্ট্য কিনা, ইউরোপ মহাদেশের উত্তরাংশে নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড ও রাশিয়ার উত্তরাংশে বিস্তীর্ণ এলাকায় তুন্দ্রা জলবায়ু দেখা যায়। সারা বছর তীব্র শীতল আবহাওয়া ও তুষারপাতের কারণে এইসব অঞ্চলের ভূমি বছরে 9 থেকে 10 মাস বরফে ঢাকা থাকে। এরপর ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য হচ্ছে কি না, ইউরোপের দক্ষিণাংশে ইতালি, স্পেন, ফ্রান্স, গ্রিস প্রভৃতি দেশের ভূমধ্যসাগরীয় উপকূল অঞ্চলে এই জলবায়ু দেখা যায়। এখানে শীতকালে বৃষ্টিপাত হয়। গ্রীষ্মকালে উষ্ণতা হচ্ছে 21 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস।
থাকে এবং শীতকালে উষ্ণতা থাকে 5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস। সারা বছরের বৃষ্টিপাতের পরিমাণ 40 থেকে 75 সেন্টিমিটার। মহাদেশীয় জলবায়ু এর বৈশিষ্ট্য কীরকম না, ইউরোপের মধ্য ও পূর্বাংশে, রাশিয়া ও ইউক্রেনে এই জলবায়ু দেখা যায়। এখানে গ্রীষ্মকালীন উষ্ণতা 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালীন তাপমাত্রা থাকে হিমাঙ্কের নিচে। এখানে বৃষ্টিপাত খুব কম, বছরে 25 থেকে 50 সেন্টিমিটার বৃষ্টিপাত এখানে হয়। 6 নম্বর থেকে প্রশ্ন, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে যে কোনো 3টির উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর করে 3 5 15 নম্বর দেওয়া আছে 3টি প্রশ্নের জন্য। কয়ের দাগে বিভিন্ন প্রকার পর্বতের সচিত্র পরিচয় দাও। তো উৎপত্তি অনুসারে পর্বত 3 প্রকার: ভঙ্গির পর্বত, স্তূপ পর্বত আর হচ্ছে আগ্নেয় পর্বত। ভঙ্গির পর্বত কিনা, ভূপৃষ্ঠের কোমল পাললিক শিলাস্তর পলি স্তরের পার্শ্ববর্তী চাপে ভাঁজ পড়ে যে পর্বত গঠিত হয় তাকে ভঙ্গির পর্বত বলে। যেমন ভারতের হিমালয়, দক্ষিণ আমেরিকার আন্দিজ, উত্তর আমেরিকার রকি পর্বত, ওকে, এই প্রভৃতি এগুলো হচ্ছে ভঙ্গির পর্বত। এরপর হচ্ছে স্তূপ পর্বত। ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠে অনেক সময় ফাটল বা চ্যুতির সৃষ্টি হয়। এই আলোড়নের ফলে যে সেই ফাটল বরাবর মাঝের ভূখণ্ড উঁচু হয়ে অথবা দুপাশের ভূখণ্ড নিচে বসে গিয়ে মাঝখানের ভূখণ্ড যে পর্বত সৃষ্টি করে তাকে স্তূপ পর্বত বলে। যেমন হচ্ছে ভারতের সাতপুরা, জার্মানির ব্ল্যাক ফরেস্ট, ফ্রান্সের ভোজ, এগুলো প্রভৃতি হচ্ছে স্তূপ পর্বত। আগ্নেয় পর্বতের দেখো কীরকম লিখছি আমরা। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সময় ছাই, লাভা, ছোটো ছোটো পাথর বাইরে বেরিয়ে এসে আগ্নেয়গিরির চারিদিকে জমা হয়ে তিন কোণা শঙ্কুর মতো যে পর্বত সৃষ্টি করে তাকে আগ্নেয় পর্বত বলে। যেমন ইতালির ভিসুভিয়াস, এটনা, আফ্রিকার কিলিমাঞ্জারো, জাপানের ফুজিয়ামা, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া প্রভৃতি এগুলো হচ্ছে আগ্নেয় পর্বতের উদাহরণ। পরের দেখো অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো। তো অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য কি? 1 নম্বর হচ্ছে অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিমে বিস্তৃত আর দ্রাঘিমা রেখাগুলি উত্তর দক্ষিণে বিস্তৃত। 2 নম্বর অক্ষরেখাগুলি পরস্পরের সমান্তরাল, দ্রাঘিমা রেখাগুলি পরস্পরের সমান্তরাল নয়। 3 নম্বর অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত, দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্ত হয়। 4 নম্বর প্রতিটি অক্ষরেখার কোণের সমষ্টি 360 ডিগ্রি আর প্রতিটি দ্রাঘিমা রেখার কোণের সমষ্টি 180 ডিগ্রি। 5 নম্বর 1 ডিগ্রি অন্তর মোট 179টি অক্ষরেখা আছে আর 1 ডিগ্রি অন্তর মোট 360টি দ্রাঘিমা রেখা রয়েছে। কয়ের দেখা হচ্ছে মধ্যগতিতে নদীর কাজ ও ভূমিরূপ আলোচনা করো। তো পার্বত্য অঞ্চল ছেড়ে নদী যখন সমভূমির উপর দিয়ে বয়ে যায় তখন নদীর গতিকে মধ্যপ্রবাহ বলে। মালভূমি বা সমভূমি অঞ্চলে নদীর মধ্যপ্রবাহ দেখা যায়। মধ্যপ্রবাহে নদীর ভূমির ঢাল কম থাকায় নদীর গতি ও শক্তি দুই কমে যায়। এ সময় নদী প্রধানত বহন ও সঞ্চয় কাজ করে। এ সময় নদীর নিচের দিকে ক্ষয় না হওয়ার ফলে নদীর গভীরতা কমে যায় এবং প্রচুর উপনদীর মাধ্যমে নদীর জলের পরিমাণ বাড়ে। নদী খুবই আঁকাবাঁকা পথে প্রবাহিত হয়ে মেন্ডার সৃষ্টি করে বা বয়ে আনা পলি, বালি, নুড়ি, কাঁকড় নদীর দুধারে বা মাঝে সজ্জিত হয়। নদীতে চড়া পড়ে কখনো নদী দ্বীপ তৈরি হয়। নদীতে কাঁকড়ের পরিমাণ বা জল বাড়লে বাঁকের একটা অংশ মূল নদী থেকে আলাদা হয়ে যায়। এই আলাদা অংশটি দেখতে ঘোড়ার খুঁড়ের মতো হয় বলে একে অশ্বক্ষুর আকৃতির হ্রদ বলে। এরপর ঘয়ের দাগে ভূপৃষ্ঠে বায়ুচাপের তারতম্যের কারণ কি? আমরা উত্তর লিখছি 1 নম্বর দিয়ে, বায়ুতে জলীয় বাষ্পের তারতম্য। জলীয় বাষ্প বিশুদ্ধ বায়ুর থেকে হালকা, এই কারণে বর্ষাকালে জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ুর চাপ কম। অপরদিকে শীতকালে বাতাসে জলীয় বাষ্প কম থাকে বলে বায়ু ভারী হয় ও বায়ুর চাপ বেশি হয়ে থাকে। 2 নম্বর কারণ হচ্ছে বায়ুর উষ্ণতার তারতম্য। বায়ু উত্তপ্ত হলে আয়তনে বাড়ে এবং বায়ুর ঘনত্ব ও ওজন কমে। অপরদিকে বায়ুর উষ্ণতা হ্রাস পেলে আয়তন হ্রাস পায় বলে ওজন ও ঘনত্ব বেড়ে যায়। এসব কারণে উত্তাপিত হালকা বায়ু চাপ কম দেয় এবং শীতল ভারী বায়ু চাপ বেশি প্রদান করে বা বেশি দেয়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ভূপৃষ্ঠের উচ্চতা। বায়ুমণ্ডলের নিম্নস্তরে বায়ুর চাপ বেশি হয় কারণ উপরের সকল বায়ুস্তরের চাপ নিচের বায়ুস্তরের উপর পড়ে। এই কারণে সমুদ্র সমতল থেকে যতই উঁচুতে ওঠা যায় ততই বায়ুর ঘনত্ব ও ওজন কমে। 4 নম্বর হচ্ছে পৃথিবীর আবর্তন। পৃথিবীর আবর্তন গতির জন্যেও বায়ুচাপের পার্থক্য ঘটে। পৃথিবীর আবর্তনের বেগ নিরক্ষীয় অঞ্চলে বেশি হওয়ায় নিরক্ষীয় অঞ্চল থেকে বাতাস ছিটকে অপসারিত হয়ে যায়, তাই নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ কম হয়। অপরদিকে মেরু অঞ্চলে বায়ুর আবর্তন গতি তুলনামূলকভাবে কম হওয়ায় বাতাস এখান থেকে সরে যায় না বলে উচ্চচাপের অবস্থান দেখা যায়।
5 নম্বর, স্থল ও জলভাগের অবস্থান। মধ্য অক্ষাংশীয় অঞ্চলের জলভাগের তুলনায় স্থলভাগ গ্রীষ্মকালে বেশি উষ্ণ ও শীতকালে বেশি শীতল হয়ে থাকে। এজন্য স্থলভাগে গ্রীষ্মকালে নিম্নচাপের ও শীতকালে উচ্চচাপের সৃষ্টি হয়। তো দেখো, এই ছিল তোমাদের ক্লাস 7-এর থার্ড ইউনিট টেস্ট 2025 সালের ভূগোল বিষয়ের একটি মডেল কোশ্চেন পেপারের সম্পূর্ণ উত্তর আমরা এখানে আলোচনা করলাম। সেই সঙ্গে সিলেবাস ও নাম্বার বিভাজন সম্পর্কে কিন্তু আমরা এখানে আলোচনা করেছি। ঠিক আছে, তো এখানে আমরা সেট 1 সম্পর্কে আলোচনা করলাম। ঠিক আছে, এরপর কিন্তু আমরা আরও কয়েকটি সেট দেবো তোমাদের, 4-5টি সেট টোটাল কিন্তু দেওয়া হবে। প্রতিটা সেটের প্রশ্নোত্তর কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে এবং মুখস্থ করবে, তাহলে কিন্তু তোমরা ফাইনাল পরীক্ষায় সব প্রশ্ন কিন্তু কমন পাবে। যে কোনো একটি সেট পড়লে তোমরা সমস্ত প্রশ্ন কিন্তু কমন পাবে না। ওকে, তাই যে সেটগুলো আমরা আপলোড করবো প্রতিটা সেট কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে রাখবে। যদি এই প্রশ্নদের পিডিএফগুলোকে তোমরা পেতে যাও, সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে প্রশ্নদের পিডিএফ ফাইলগুলো নিতে পারো। পিডিএফগুলো পেইড কোর্সের মধ্যে থাকবে এবং পেইড কোর্সের মধ্যে তোমরা সমস্ত সাবজেক্টের কোশ্চেন আনসার, সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন এইসব কিছু ভিডিও আর পিডিএফগুলো পাবে। পিডিএফগুলোকে ডাউনলোড করে নিতে পারবে এবং ভিডিওগুলো সেখান থেকে অ্যাড ছাড়াই দেখতে পারবে। আর যদি আমাদের এই চ্যানেলে তোমরা নতুন হও, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে। বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে এবং ভিডিওটিতে লাইক করবে, ভিডিওটি বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট বক্সে তোমাদের মতামত অবশ্যই লিখবে। তো আজকে আমরা এই ভিডিওটি এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।